আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দরকে ঘিরে ইকোনমিক ও ম্যানুফ্যাকচারিং হাব করার লক্ষ্যে এগুচ্ছে সরকার। সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থান। যশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। আতঙ্কিত না হওয়ার পরামর্শ। নিয়মিত বেতন ভাতা না পাওয়ায় ময়মনসিংহের ভালুকায় ঝিমিয়ে পড়ছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম, সেবা বঞ্চিত এলাকার মানুষ। এবং পার্বত্য জেলা বান্দরবান ও রাঙ্গামাটিতে পর্যটকদের ঢল, পরিবার নিয়ে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। চট্টগ্রাম বন্দরকে ঘিরে বাংলাদেশকে ইকোনমিক ও ম্যানুফ্যাকচারিং হাব করার লক্ষ্যে এগুচ্ছে সরকার। এই জন্য বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা 6 গুণ বাড়ানো হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রামের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও জানান, বন্দরের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিকে যুক্ত করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশ নতুন অর্থনৈতিক উচ্চতায় পৌঁছে যাবে বলে মনে করছেন প্রেস সচিব। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। আমদানি রপ্তানির অন্যতম রুট এটি। এবার বন্দর ঘিরে নতুন পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম সার্কিট হাউসে সেটি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দরকে কেন্দ্র করে ম্যানুফ্যাকচারিং হাব করার পরিকল্পনায় এগোচ্ছে ডক্টর ইউনূস সরকার। এর মাধ্যমে বিপুল কর্মসংস্থান ও অর্থনীতির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে জানান তিনি। বাংলাদেশের এখন যদি নতুন করে জব তৈরি করতে হয়, প্রচুর জব, যেটা আমাদের ইয়াং ছেলে মেয়েদের জব দরকার, এবং বাংলাদেশের যে ইকোনমিক উন্নতিটা এটা নতুন স্কেলে নতুন উচ্চতায় নিতে হলে এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। এবং ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য। এজন্য চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। 2030 সালের মধ্যে বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতা 6 গুণ বাড়িয়ে 78,60,000 TEUS করা হবে বলে জানান শফিকুল আলম। পুরো চিটাঙের যে পোর্ট সিস্টেমটাকে এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। আমি কেন এফিশিয়েন্ট করব? কারণ হচ্ছে এইটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণ গুডস এক্সপোর্ট করতে হবে। প্রেস সচিব জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক মানের কোম্পানিগুলোর সাথে চুক্তি করা হবে, যাদের রয়েছে বিশ্বের 80 থেকে 90টিরও বেশি বন্দর পরিচালনার অভিজ্ঞতা। যে কোনো কোম্পানি যে কোনো দিন একটা পোর্ট হ্যান্ডেল করে নাই এরকম না, যারা অনেক বছর ধরে করছেন, যাদের 70, 80, 90টা পোর্ট হ্যান্ডেল করছেন এবং একটা কন্টিনেন্ট না, 2, 3, 4টা কন্টিনেন্টে করছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তাদেরকেই এই বিষয়ে তাদেরকে এঙ্গেজ করা হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বিগত 16 বছর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করেছে যে এদেশের মানুষ মেরুদণ্ড সম্পন্ন এবং তারা মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে। এর কোনো মেসেজ ভারতের কাছে পরিষ্কারভাবে ছিলই না। দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি পুরাতন মাঠে পিছিয়ে পড়া অসহায় মানুষের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রংপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এসবে উপস্থিত ছিলেন। তবে আমরা অবশ্যই চাইব যেন বাংলাদেশ এবং ভারতের জনতাকে সীমান্তবর্তী জায়গার সমস্যাগুলোতে ইনভলভ হতে না হয়। ভারত সরকার বাংলাদেশের প্রতি এমন আচরণই করবে এবং যাতে করে বাংলাদেশের মানুষের প্রতি যে নেতিবাচক বা নিচু দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা বেরিয়ে আসবে এবং বাংলাদেশের প্রতি তারা মর্যাদাপূর্ণ সম্পর্ককে প্রাধান্য দেবে। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা। সকালে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা নাগরিক পার্টির সংগঠক ফিরোজ আলমগীর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বোরহান উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
যশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR প্রতিনিধি দলের সদস্যরা। গতকাল এই নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা নমুনা ঢাকায় IEDCR এর পরীক্ষাগারে পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। কয়েকদিন আগে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে 8 বছর বয়সী একটি শিশু শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে যশোরের সদর হাসপাতালে ভর্তি হয়। তবে এলাকাবাসীকে এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। এরপর প্রতিনিধি দলটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে নিয়ে স্থানীয় মুরগির খামার ও আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেন। চালের দাম সহনীয় হয়ে আসছে, তবে কৃষক ধান চালের ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদামের কাজের অগ্রগতি পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। সারা দেশে আমাদের আশাতীত রকম আল্লাহর রহমতে ভালো রকম বড় ফসল উৎপাদন হয়েছে। অন্য ফসলগুলি যদি ভালো হয়, ভালো মজুদ থাকলে ক্রমান্বয়ে এগুলির মাধ্যমে আমরা যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, আপনার খাদ্য বান্ধব কর্মসূচি বলেন, OMS বলেন, টিসিবির মাধ্যমে OMS বলেন, এগুলি আরও বাড়াইতে হবে। টিসিবির বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রচুর ভুয়া কার্ড ছিল, এগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার দশানী নদীতে পাল্টাপাল্টি নির্মাণ করা কৃত্রিম বাঁধ কেটে দিয়েছে এলাকার বিক্ষুব্ধ জনতা। 2 উপজেলার বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে বাঁধ দুটি কেটে নেওয়া হয়। দশানী নদীর ভাঙ্গন রোধে বাহাদুরাবাদ ইউনিয়নের খাপড়াপাড়া গ্রামে নদীর পানি প্রবাহ বন্ধ করে সম্প্রতি 120 মিটার লম্বা ও 35 মিটার প্রস্থ বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ থেকে আধা কিলোমিটার দূরে সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারি গ্রামে 150 মিটার লম্বা ও 50 মিটার প্রস্থ বাঁধ নির্মাণ করে এলাকা। আড়াআড়ি বাঁধের ফলে 20টি গ্রামের আধাপাকা ধান ও ভুট্টা পানি নিচে তলিয়ে যায়। বাঁধ দুটি অপসারণ করতে 2 উপজেলা প্রশাসন একাধিকবার বৈঠকও করে। অবশেষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় বাঁধ দুটি অপসারণ করে দশানী নদীর পানি প্রবাহ স্বাভাবিক করা হয়। চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা থেকে প্রায় 4.5 কোটি টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। ভোরে কোস্টগার্ডের একটি দল হালিশহর থানার ডপির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করে। এ সময় চোরা কারবারিরা একটি বোট ও কয়েকটি বস্তা জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরে জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক 4,15,13,000 টাকা মূল্যের 1056 ক্যান অরিজিনাল বিয়ার, 1161 বোতল বিদেশি মদ ও 4 বোতল টুইন ভ্যালি অলিভ অয়েল উদ্ধার করা হয়। ময়মনসিংহের ভালুকায় ঝিমিয়ে পড়েছে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা। এখানে কর্তব্যরত কর্মীদের অভিযোগ, নিয়মিত বেতন ভাতা না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। অসুখে বিসুখে গ্রাম পর্যায়ে দরিদ্র মানুষের ভরসা কমিউনিটি ক্লিনিক। ময়মনসিংহের ভালুকা উপজেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে 35টি। প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে এখান থেকে রোগীদের 27 ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। তবে নিয়মিত বেতন ভাতা না হওয়ায় প্রভাব পড়েছে এখানকার সেবা কার্যক্রমে। সরকারের ওষুধ আইলে আমরা চিকিৎসা পাই, ঘুরে যায় না, কিন্তু সপ্তাহে 2-3 দিন বন্ধ থাকে। শত কষ্টের মাঝেও রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্তরা। 8 মাস যাবত বেতন পাচ্ছে না, আমাদের দিন অনেক কষ্ট চলতেছে। আমাদের কিভাবে তাড়াতাড়ি বেতন হয়, রাজস্বকরণ হয়, সেই ব্যবস্থা করা। তা সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের চাকরিটার জন্য দ্রুত জাতীয়করণ করে আমাদের এটার জন্য একটা করে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭০ বছর পর বক্ষব্যাধি হাসপাতালে ৫৮% জমি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল খালেক পাটোয়ারির উপস্থিতিতে জেলার পৌর এলাকার মেড্ডায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে থাকা অবৈধ সকল বাড়িঘর ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কিছু নিম্ন আয়ের পেশাজীবী সহ স্থানীয় লোকজন ক্লিনিকের ৫৮ শতক জায়গা দখল করে পাকা স্থাপনার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে অবৈধভাবে সেখানে বসবাস করছিল। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এসব স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর উপর প্রস্তাবিত কদম রসুল সেতুর নকশা পরিবর্তন করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের নেতারা। সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান কমিটি আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি জানান, অপরিকল্পিতভাবে ৩৮০ মিটার দৈর্ঘ্য এই সেতু নির্মিত হলে শহরে তীব্র যানজটের সৃষ্টি হবে। এটি নির্মাণের আগে যথাযথ সমীক্ষার মাধ্যমে সেতুর ত্রুটি সমাধান করার দাবি জানানো হয়। জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর রায়, জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি হাফিজুল ইসলাম, মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন ও খেলাঘর আসরের জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারিভাবে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সরাসরি প্রকৃত কৃষকের নিকট থেকে ধান কেনার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান। এ উপলক্ষে দুপুরে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান, সিলেটের বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস.এম. সাইফুল ইসলাম ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী এ সময় উপস্থিত ছিলেন। বরিশালে মুসলিম গোরস্থান রোড ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মীর জাহিদুল কবির জাহিদ। মুসলিম গোরস্থান রোড ও ড্রেনটি সংস্কারের নামে ৩ বছর যাবৎ ফেলে রাখা হয়েছে। এ কারণে বৃষ্টি হলে কাদা পানির মধ্যে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন আর বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠিত হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে নৃত্য পরিবেশন আর বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ঢাকের তালে শুরু হয় প্রাণের সঞ্চার। দীর্ঘ ২৫ বছর পর নতুন পুরাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবটি মিলন মেলায় পরিণত হয়। দিনব্যাপী এই মিলন মেলায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি ব্যাচে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। নগরবাসীর সুস্থ জীবন নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে খুলনা শহরকে স্বাস্থ্যকর নগরী করার প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় শহীদ হাসদিস পার্কে দিনব্যাপী হেলদি সিটি মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ও কেএসএসসি প্রশাসকের ফিরোজ সরকার। এই সময় অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মনজুরুল মুর্শিদ, কেএসএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে 7 কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। 3 দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পার্বত্য জেলার বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন তারা। মান্দরণ প্রতিনিধি মিনারুল হক ও রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বৈশাখের এই সময়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা, সাথে মেঘ বৃষ্টি রোদের লুকোচুরি। প্রকৃতির এমন সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের। টানা 3 দিনের ছুটি কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন পর্যটকরা। বান্দরবানের নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ছাড়াও দেবতাখুম, থানচির বড় পাথর, রেমাক্রি ঝর্ণা, নীলগিরি, চিম্বুক, নীলাদ্রি, তমাতঙ্গিতেও ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। ওয়েদার অনেক সুন্দর, চারপাশে আকাশ নীল, ভালো লাগলো অনেক। নীলাচলে আসলাম, নীলাচলে আসলে সৌন্দর্য আপনারা এসে দেখতে পারেন। খুবই সুন্দর একটা এরিয়া, যার মনোরম পরিবেশ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।
পর্যটকদের পদচারণায় মুখরিত পাহাড় ও হ্রদে ঘেরা শহর রাঙামাটিও। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত ব্রিজ, বার্গি লেক, পলোয়েল পার্ক, আরণ্যক সব জায়গাতেই পর্যটকদের উপচে পড়া ভিড়। জায়গাটা অনেক সুন্দর, অনেক উপভোগ করছি, অনেক কিছু শুনছি যে জায়গাটা অনেক সুন্দর, তাই আজকে দেখতে আসলাম। তাই আমরা এখানে ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। সবকিছু ভালো আছে, পরিবেশ সুন্দর। ঈদের পর পর্যটন ব্যবসায় ভাটা পড়লেও টানা 3 দিনের ছুটিতে প্রাণ ফিরেছে শহরের সব হোটেল মোটেলগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।